প্রথমে যে বিষয়টি আমি আজকের আলোচনা থেকে কিভাবে সামনের দিকে এগোবে সেইটার দু একটি বিষয় বলতে চাই। প্রথম বিষয় হলো, আইনুন নিশাত ভাই বললেন কখন কি হয় তা নির্ভর করে রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। আমি এই বক্তব্যটার সাথে একমত হয়ে আরো দুটো বাক্য যোগ করতে চাই। রাজনৈতিক সিদ্ধান্ত তখনই হয় যখন নাগরিকরা কণ্ঠস্বর তোলে। যদি নাগরিকরা কণ্ঠস্বর না তোলে তাহলে রাজনীতিবিদরাও শক্তি পান না। আজকের এই অনুষ্ঠান সেই শক্তি যোগাবে বলে রাজনীতিবিদদের কাছে আমি। দ্বিতীয়ত, মানে পদ্মা ব্রিজ বা গ্যাঞ্জেস ব্যারাজ নিয়ে যে আলোচনা আপনারা শুনেছেন, 7টার মতো মূল্যায়ন হয়েছে, প্রাক মূল্যায়ন হয়েছে, বেশ কিছু পুরনো হয়ে গেছে। সেহেতু প্রথম যে জিনিসটি দরকার এটার আধুনিকায়ন, হালনাগাদকরণ এবং এটার আর্থিক এবং অন্যান্য যে পরিবেশগত এবং অন্যান্য বিষয় আছে তার একটি হালনাগাদের আরেকটি কারিগরি দলিল দরকার। এই কারিগরি দলিলটি কে করবে? এই কারিগরি দলিলটি করবে আগামী সরকারের জন্য। যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়, যে সরকার আসবে সে বর্তমানে যেই বাজেটটি চলছে সেই বাজেটটিকে তাকে সংশোধন করবে। এটা প্রচলন আছে মার্চ এপ্রিল মাসে। আমি আশা করব যে সেই সংশোধনের ভিতরে যেন এই প্রকল্পটিকে হালনাগাদকরণের জন্য ব্যবস্থা করা হয়। এর সাথে যেটা যুক্ত সেটা হলো যে নতুন সরকার আসলে পরে তাকে একটা মধ্যমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হবে। আগের সরকার না, উচ্ছেদ ওই কোন ভাষা বলে কি বলবো সমস্যা। তারা অষ্টম বার্ষিক পরিকল্পনা করে গেছিল, বর্তমান সরকার এসে ওটাকে স্থগিত করেছে, কিন্তু তারা কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা করেনি। আগামী সরকার যেটা আসবে তার প্রথম কাজ হবে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা করা, বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি বহুবিধ কাজে। আমি প্রত্যাশা করব যে সরকার আসার পরে যে সংশোধিত বাজেটে যদি এই প্রকল্পটিকে পুনর্মূল্যায়নের, আধুনিকায়নের অর্থ দেওয়া হয়, তাহলে প্রকল্প হিসেবে ওই মধ্যমেয়াদী নতুন পরিকল্পনায়, নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবং 26-27 অর্থ বছরে এই প্রকল্পটি যেন প্রকৃত অর্থায়নের জন্য সংযুক্ত হয় তালিকার ভিতরে। এটা বড় বিষয় আর কি। একটা বিষয় বারবার ঘুরে ঘুরে আসবে, সেটা হলো যে পদ্মা প্রকল্প, ফারাক্কার কারণে বাংলাদেশের 1/3, কেউ বলে 37% মানুষ, জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার মূল্যায়ন করার সময় সুযোগ এইখানে নাই, কিন্তু আমরা সকলেই বুঝি কি হয়েছে। আমার কাছে আশ্চর্য লাগছে আইনুন নিশাত ভাইয়ের প্রত্যক্ষ অংশগ্রহণের যেই 30 বছরের চুক্তিটি হয়েছিল সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ কোনো আলোচনা শুনেছেন? এই প্রকল্প, এই চুক্তিকে আগামী দিন আমরা কি ধরনের দর কষাকষি করে আমার পক্ষে রাখার চেষ্টা করব, সেটার কারিগরি এবং অন্যান্য ধরনের আলোচনা আমি শুনতে পাই না। আমি প্রত্যাশা করছি, আবার ফিরে যাচ্ছে আগামী বছরের জন্য, আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে, যাতে করে আগামী বছর যখন এই আলোচনাটার সূত্রপাত হবে আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে ওখানে যেতে পারি। আপনারা
আপনারা শুনেছেন যে চীন একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে। ঘটনাটা দেখুন পরিহাসমূলক কিরকম। ওইটার ব্রহ্মপুত্রের উপরে যেই প্রকল্পটি তৈরি হচ্ছে, মানে বলে পুরো আফ্রিকার আরব মহাদেশ যা তৈরি করবে তার চেয়ে বেশি তারা ওই একটা থেকে তৈরি করবে। কিন্তু সেইটাতে ভারত হচ্ছে নিম্ন অববাহিকার দেশ। আজকে ভারত তার নিম্ন অববাহিকার দেশ হিসেবে যেই সমস্ত অধিকারের কথা বলে, এগুলি তো আমরা বলেছিলাম ফারাক্কার সময়, তখন তো শোনে নাই। এখন তো দেখেন কিরকম বিপদের ভিতরে আছে। সেহেতু আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে। আরেকটি আলোচনা বারবার আসবে, ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। এটা শুধু আমার এই নদীগুলোর ব্যাপার না, ফারাক্কা বা গেঞ্জেস ব্যারাজের ব্যাপার না, আরো অনেক কিছু আছে। আরেকটি বিষয় আপনারা শুনেছেন আইনুল নিশাত ভাইয়ের কাছে অন্যদের, যে সেটা হলো যে যেহেতু অভিন্ন আন্তর্জাতিক নদী, সেহেতু শুধু ভারত না, নেপালকে একটা আমরা বলি সাব রিজিনাল প্ল্যানিং অর্থাৎ উপ আঞ্চলিক পরিকল্পনার একটা অংশ আমাদের দেখতে হবে। এই বিষয়টিকে সামনে আমাদের রাখতে হবে। সেহেতু ওই বড় চিন্তাটা সামনে আমাদের সাথে থাকতে হবে, যেটা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ একই সাথে বলে গেছে। এবং এইটা চিন্তা থেকে আগামী দিনে এই উপমহাদেশে একটি পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের একটি নতুন আঞ্চলিক চিন্তা আগামী দিনে লাগবে। এটা অন্য কোনো বিষয়ে যদি নাও করি, আমার অভিন্ন পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা দরকার হবে। আমি সেটা হলো, যেহেতু এই পুরো জিনিসটা আমাদের জাতীয় নদী ব্যবস্থাপনা বা জল ব্যবস্থাপনা বা পানি সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে আগামী দিনে নিতে হবে, তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই নদীগুলো যেখানে আছে এগুলো মাটি পড়ে এটাকে অত্যাচার করেছে। নগরের বিভিন্ন লুটেরা কিভাবে এটার ভিতরে ঢুকে বসতি তৈরি করেছে, এটাও তো ভুলে গেলে চলবে না। এটা আমাদের একই সাথে বলতে হবে, কারণ এটা ন্যায্যতার প্রশ্ন। এই ন্যায্যতা আমি এক জায়গায় করব, আরেক জায়গায় করব না, এটা হবে না। তাহলে ওই ন্যায্যতা টিকবে না। আমি শেষ কথা বলি, এই পুরো জিনিসকে নিতে হলে আগামী বছরের নতুন রাজনৈতিক সরকারের কথা বললাম, কিন্তু তার আগে আমার নির্বাচনী প্রচারণা হবে। আমি প্রত্যাশা করব যে খোয়ামের মতো মানুষরা এবং এখানে যারা উপস্থিত আছেন অংশীজনরা, তারা এই প্রকল্পটিকে প্রত্যেকটি রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে যাতে স্থান পায় সেটা চেষ্টা করবে। একজন মহাসচিব আছেন, উনি তো এটা বলবেন, কিন্তু আরো যারা আছেন, সাইফুল ভাই ছিলেন, সাকি ছিল, আরো অন্যান্যরা, এদের প্রত্যেকের নির্বাচনী এইটাই একটি জাতীয় দাবি পরিণত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্তি দিতে হবে, নাগরিকদের কণ্ঠস্বরকে এই নির্বাচনের বৈধতা দিয়ে বলি আমরা নদীমাতৃক মা, আমরা যেন খারাপ সন্তান না হই, যাতে মায়ের যত্ন আমরা নিতে পারি। ভালো থাকবেন।